হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর জেনেটিক্স বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এই সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা সবাই মন দিয়ে দেখো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম দেখে না বলছে কি বংশগতি, এটা কাকে বলে? তোমরা সবাই জানো যে পিতামাতার যে চারিত্রিক বা বৈশিষ্ট্যগুলো যে থাকে সেগুলো কী হয় না, সন্তান সন্ততিতে বংশ পরম্পরায় ক্রমে সঞ্চারিত হয়। অর্থাৎ বাবা যদি কালো বা মা যদি ফর্সা, তাদের কম্বিনেশনে কী হয়, একটা সন্তান সৃষ্টি হয়। সেই সন্তানের মধ্যে এই বাবা মার যে জিনগুলো থাকে সেগুলোও কিন্তু চলে আসে। তো এ সম্পর্কে গ্রেগর জোহান মেন্ডেল তিনি এই বংশ সংক্রান্ত কিছু তথ্য বললেন। তাই ওনাকে বলা হয় কি বংশগতিবিদের জনক বলা হয়। কাকে বলা হয়? বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তো তার কথায় এই সংজ্ঞাটা যে বলা যায়, তাহলে কি বলবে না, যে পদ্ধতিতে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় ক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় সেটা হচ্ছে বংশগতি। এবারে এই গ্রেগর জোহান মেন্ডেল তিনি এই সংক্রান্ত কিছু কথা বললেন। প্রথম দেখে নাও তোমাদের সাতরা পাবলিকেশনের বই দেখে নাও, আমি এই বইতে ফলো করাচ্ছি। এখানে দেখবে অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কৃত বংশগতির সূত্রের মাধ্যমে 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলিকে মেন্ডেলবাদ নামে পরিচিত করা হয়। তাদের এখানে কী বলছেন, মেন্ডেল মটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এক সংকলন পরীক্ষা অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকলন করেছিলেন এবং দ্বি-সংকলন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকলন করেছিলেন। এর মাধ্যমে বংশগতির দুটি সূত্র আবিষ্কৃত। তার নাম দেখে না কি বলছে, ল অফ সেগ্রিগেশন অর্থাৎ কি পৃথকীকরণের সূত্র, একটা হচ্ছে কি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র। এখানে দেখে কী বলা আছে, বংশগতিবিদ্যা কাকে বলে এটা বললাম। এটা আচ্ছা, এই প্রশ্ন একটা কথা বলে দিই, তো মনে রাখবে জেনেটিক্স শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী বেটসন। মনে রাখবে তারা বিজ্ঞানী বেটসন, তিনি প্রথম জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেছিলেন। এবার দেখুন কী বলছে, এখানে দেখো বলা হচ্ছে কি পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততি সঞ্চারিত হয় এমন একটি শাশ্বত ঘটনা। একই পরিবারের সদস্যদের মধ্যে চেহারায়, উচ্চতা, চোখের মণির রং, চুলের রং অনেক মিল পাওয়া যায়, কিন্তু দেখা যায় যৌনজননে উৎপন্ন অপত্যেরা জিনগত গঠনে পিতামাতার সঙ্গে সাদৃশ্যযুক্ত হলেও অনেক ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। এর নাম হচ্ছে ভেরিয়েশন বা ভেদ। তাহলে এখানে যদি কোশ্চেন দেয় ভেদ থাকে, তুমি কী বলবে যে এই পৃথিবীতে কোনো একটা জীবের সঙ্গে কোনো একটা জীবের হুবহু মিল থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে কি জিন। তাহলে ভালো করে বললে কী করে হবে, যে ধর্মের জন্য একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে বলা হয় ভেদ। তাহলে এখানে বললাম কি ভেরিয়েশন বা ভেদ বা বিভেদ একই কথা। তাহলে কি এখানে কী বলছেন, অর্থাৎ একই পিতামাতার ছেলে মেয়েরা হুবহু একে অপরের প্রতিলিপি হয় না। তোমার সবাই মনে রাখবে, যদি যমজ ছেলে মেয়েও হয় সেক্ষেত্রে কিন্তু কিছু পার্থক্য থেকে যাবে। কারণটা কি? এর নাম ভেদ হয়েছে। এখানে কী বলা চার, এই ভেদের কারণটা কি? প্রথম পয়েন্ট কী বলবে না, জিনের পুনঃসংযুক্তি। আমরা আগেই পড়েছি, আগের অধ্যায় পড়েছি, এটা হচ্ছে কি রিকম্বিনেশন, ডিএনএ রিকম্বিনেশন, সেখানে কিন্তু এটা হতে পারে। পয়েন্ট নাম্বার 2 কী বলা আছে না, পরিবেশের প্রভাব। অনেক সময় কিন্তু দেখা গেছে এই পরিবেশের প্রভাবে কিন্তু ভেদ সৃষ্টি হয়। পয়েন্ট নাম্বার 3 মিউটেশন ও পরিব্যক্তি। এটা মানে কি? এই মানে হচ্ছে যদি কোনো কারণে
হঠাৎ করে কোনো জীবের তার জিনের যদি সজ্জাবিন্যাসে যদি পরিবর্তন হয়ে যায়, তা তোমার কোশ্চেন হবে, স্যার এটা কী করে হতে পারে? না হতে পারে তোমরা সবাই যে জানো যে জাপানের যে হিরোশিমাতে যে অ্যাটমিক বিস্ফোরণটা হয়েছিল, সেই পারমাণবিক বিস্ফোরণের ফলে কী হয়েছিল, তার এতটাই মানে এই যে বিস্ফোরণের তেজ এত এমন ছিল, এখনও কিন্তু তাদের মাতৃগর্ভ কিন্তু কী হবে না জেনেটিক্যালি মডিফাই হয়ে হ্যান্ডিক্যাপ শিশু জন্মগ্রহণ করছে, হ্যান্ডিক্যাপ শিশু। তাহলে এটা হচ্ছে কী হবে, তার হচ্ছে কি এটা হচ্ছে মিউটেশন। তার সংজ্ঞাটা কী বললাম, যদি কোনো কারণে প্রাকৃতিক বা কোনো কৃত্রিম কোনো কারণে যে হঠাৎ করে জীবের তার জিনের যদি সজ্জাবিন্যাস যদি পাল্টে যায়, সেক্ষেত্রে সেই অবস্থাকে বলা হবে কি মিউটেশন বা পরিব্যক্তি হয়েছে। তাহলে এখানে এটা হয়ে গেল। এবার আছে দেখে না কী বলছে, এখানে সংজ্ঞাও তোমার দেখে নেবে। জীবের মধ্যে যে আকস্মিক এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য ক্রোমোজোমগত এবং জিনগত পরিবর্তন ঘটে তাকে বলা হয় মিউটেশন, এটা বললেও হবে। এবার আজ থেকে দেখে নাও প্রকরণ বা ভেরি, যেটা বললাম জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে কি ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। এবার দেখে নাও কী বলছে প্রকরণের কারণ, দেখে পরীক্ষা কিন্তু আসে প্রকরণের কারণটা কী। প্রথম দেখে নাও নানান কারণে ক্রোমোজোম মধ্যস্থ জিনের পরিবর্তন ঘটে যাকে বলা হয় মিউটেশন। যেমন দেখে না কী বলছে, প্রথমে 1 নম্বর পয়েন্ট দেখে না কী বলছে না পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কোষে উপস্থিত ক্রোমোজোমের আন্তঃক্রিয়া নিমিত্ত ক্রোমোজোম এবং ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএর স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর কি আছে না মিওসিস, মিওসিস সেল ডিভিশনের সময় কী অন্ত কী হয় না ক্রসিং ঘটে, সেই ক্রসিং হওয়ার ফলে কী হয় না দেহে যে খণ্ডাংশে বিনিময় ঘটে, তা কিন্তু প্রকরণের সৃষ্টির কারণ হতে পারে। আর কি আছে এবার দেখে নিয়ে গেল প্রকরণের কারণ। এবার দেখে না কী আছে এই প্রকরণের জন্য আবার মানুষের মধ্যে অনেক অস্বাভাবিক কিন্তু দেখা যায়। কী কী দেখা না কী বলা আছে, প্রথম পয়েন্ট কী বলা আছে কানের মুক্ত লতি এবং যুক্ত লতি। লতি কোনটা সবাই দেখে নাও, যে যা নিজের কানে দেখবে দেখবে কানের নিচে যদি কোনো সংযুক্ত হয় এটা হবে কি যুক্ত, আর যদি যুক্ত না হয় এটা হবে কি মুক্ত বলা হবে। তাহলে এখানে একটা কোশ্চেন দিয়ে দেয় যে কানের যুক্ত এবং মুক্ত লতির মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন। তুমি কি বলবে, যাদের কানটা মুক্ত আছে সেটা হবে কি প্রকট বৈশিষ্ট্য হবে, আর যাদের কানটা যদি যুক্ত আছে লতিটা সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য কী বলবে না প্রকটটা হচ্ছে কি না দুটি জীবের মধ্যে বা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো কী হয় না প্রকাশিত হয়, যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় এটা হবে প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশিত হয় না সেটা হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়েছে। তাহলে এখানে দেখে না কী বলবে, বেশিরভাগ মানুষের কানের লতির নিচে প্রান্ত মুক্ত থাকে, অর্থাৎ মুখমণ্ডলের ত্বকের সঙ্গে যুক্ত থাকে না, একে বলে মুক্তলতি। এক জোড়া প্রকট জিন দ্বারা, মনে রাখবে সবাই যে মুক্তলতি এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য হবে। আর আদার সাইড এখানে কী বলছে কতিপয় মানুষের কানের লতি মুখমণ্ডলের ত্বকের সঙ্গে যুক্ত থাকে, একে বলা যুক্তলতি। এক জোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিনিস, এরা ভালো করে মনে রাখবে। যুক্ত হলে হবে, যুক্ত হলে কী হবে এরা হবে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে, আর মুক্ত হলে হবে কি প্রকট বৈশিষ্ট্য হবে। এটা পরীক্ষা কিন্তু কোশ্চেনটা আসে। এবার আছে কি দেখে নাও জীবকে ভাঁজ করার ক্ষমতা, মানে রোলার জীব, যারা যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবকে ভাঁজ করতে পারে সেটা হবে রোলার জীব, এটা হবে কিন্তু প্রকট বৈশিষ্ট্য হবে। আর যারা জীবকে ভাঁজ করতে পারে না তারা কিন্তু হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে দেখে নাও বেশিরভাগ মানুষ তাদের জীব কোটাতে বা রোল করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ তাদের জীবকে রোল করতে বা ভাঁজ করতে পারে না। জীবের রোল করার বৈশিষ্ট্য হচ্ছে কি অষ্টম জোড়া ক্রোমোজোমে অবস্থান করে। পরীক্ষা করে আসতে পারে যে অষ্টম জোড়া যে ক্রোমোজোম অবস্থান করে সেই ক্রোমোজোম কিন্তু এর জন্য দায়ী। এখানে দেখে না এক্ষেত্রে রোলার জীবটা হচ্ছে প্রকট, আর স্বাভাবিক জীবটা জিন হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দাগ মারো সবাই, এই জিনটি 22তম অটোজোম জোড়াতে অবস্থান করে। পরীক্ষা আসতে পারে যে স্বাভাবিক জীবের জিনটি কততম স্থানে অবস্থান করে, বলবো কি 22তম জিনে অবস্থান করতে পারে। এবার দেখো তোমাদের পেজ নাম্বার 70 দেখে না কী বলছে যে বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা কিছু দেওয়া আছে, এগুলো না পড়লে নয়, জানতে হবে, অবশ্যই জানতে হবে এগুলোকে। প্রথম দেখে না কী বলছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কী, যাকে কিন্তু বলা হয় কি ট্রেইটস। দেখে না কী বলছে না কোনো জীবের বংশানুক্রমিক জিন দ্বারা নিয়ন্ত্রিত চরিত্রকে বলা হয় কি প্রলক্ষণ বা বৈশিষ্ট্য। কথাটা কী বললাম, কোনো জীবের বংশানুক্রমিক জিন দ্বারা নিয়ন্ত্রিত চরিত্রকে বলা হয় কি প্রলক্ষণ বা ট্রেইট।
পর দেখে নাও লম্বা জিন এবং বেটে হওয়ার জিন, এটা হচ্ছে কি প্রলক্ষণ। তাহলে কী হলো, লম্বা জিন ধরো ক্যাপিটাল টি যদি আঁকি দিই, খাতা লিখে দিই ক্যাপিটাল টি আর স্মল টি, এটা হচ্ছে কি লম্বা হওয়ার জিন, এটা হচ্ছে বেটে। এটা কার জন্য দেখে নাও, এটা দুটো হচ্ছে উচ্চতা সাপেক্ষে, উচ্চতা হচ্ছে। এ দেখে নাও কী বলছে, অ্যালিল দেখে নাও, অ্যালিলটা কী বলবে, ধরো এটা ধরো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ধরো এখানে একটা এ জিন আছে, এখানে ধরো এ, এখানে একটা বি জিন অবস্থান করছে, এটা স্মল বি, এটা ধরো স্মল এ। তাহলে অ্যালিলটা কী বলবে, বলবে একই জিনের, যদি শর্টে যদি বলতে হয় এটা মনে রাখবে, একই জিনের বিভিন্ন রূপভেদকে এক কথায় এটা বললে হবে, বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। তাহলে কি বললাম, একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় কি অ্যালিল। অথবা যদি অন্যভাবে বলতে হয় কি বলবে, দেখে নাও, সমসংস্থ ক্রোমোজোমদ্বয়ের নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাস, আচ্ছা আমি বলে দিই লোকাসটা মানে কি, বলবে কি ক্রোমোজোমের যে অংশে, ক্রোমোজোমের উপর যে অংশে জিন অবস্থান করে তাকে লোকাস বলে, এক কথায় কী বলবে, ক্রোমোজোমের উপরে যে অংশে জিন অবস্থান করে তাকে বলা হবে কি, এইটা হবে লোকাস। ক্রোমোজোমের উপরে যে অংশে জিনগুলো অবস্থান করে তাকে বলা লোকাস। অ্যালিলটা কী বলবে, সমসংস্থ ক্রোমোজোমে দ্বয়ের নির্দিষ্ট বিন্দু অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় কি অ্যালিল, এটা বললেও হবে। হয়েছে। এবার দেখে নাও কী বলছে, বংশগতির একক। তোমার সবাই মনে রাখবে মেন্ডেল কিন্তু জিনের কোথাও উল্লেখ করতে পারেননি, তিনি জিনকে নামকরণ না করে বলেছিলেন ফ্যাক্টর বলে। এটা মাধ্যমিক কোশ্চেন আছে যে মেন্ডেল জিনের নামকরণ না করে কী বলেছেন, তুমি কি বলবে যে ফ্যাক্টর হিসেবে বলেছিলেন। এখানে দেখা আছে, জিন হলো বংশগতির গঠনগত কার্যগত একক। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তু বা ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতিজনক গঠনগত কাজ করতে পারে। এখানে দেখে নাও, আমি এখানে দেখতে পাচ্ছি না, তবে সবাই মনে রাখবে কথাটা। তাহলে কি বললাম, তাহলে মেন্ডেল জিনের নামকরণ করেছিলেন না, তিনি জিনের বদলে বলেছিলেন ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন। এখানে দেখে না লোকাস দেওয়া আছে, লোকাসটা আমি বলেছি যে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে বলা হবে কি লোকাস। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন পরীক্ষার জন্য। দেখে না কী বলা আছে এবারে, এবার আসছে কি এক সংকোচন, ইংরেজিতে কী বলা হয় মনোহাইব্রিড, আর দ্বিসংকটা বলা হবে কি ডাইহাইব্রিড ক্রস। তাহলে এক সংখ্যাটা কী বলবে, এক সংখ্যাটা এরকম মনে রাখবে যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করাকে বলা হয় কি মনোহাইব্রিড। মানে কি বললাম, ধরো সাদা আর কালো, মনোহাইব্রিডটা কি বলবে, এক জোড়া অর্থাৎ দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করাকে বলা হয় মনোহাইব্রিড। তাহলে উদাহরণ দিদি কেমন দেখে, উদাহরণটা এমন হবে, ধরো মনে করো লম্বা মটর গাছ, এর সঙ্গে ক্রস করাচ্ছি বেটে মটর গাছ বা খর্বাকার মটর গাছ। তাহলে আমি সংজ্ঞাটা কী বলেছিলাম যে দুটি বিপরীত, তার লম্বা অপোজিট কি বেটে, তাহলে দুটি বিপরীত
চারিত্রিক এর বৈশিষ্ট্য আছে, তাই এদের মধ্যে ক্রস করলাম, এটা হচ্ছে মনোহাইব্রিড। এবার আসছে কি ডাই হাইব্রিড, দেখে না কি বলছে, এটা কি বলবে, এটার নামটা কি বাংলায় কী বলা হবে, দ্বিশঙ্কর, দ্বিশঙ্কর জোড়া। এটা কী বলা হবে, এটা হবে ঠিক দু জোড়া, মানে কটা, চারটা বা চারটি বিপরীত বৈশিষ্ট্য হবে। দেখে না উদাহরণটা কী বলা হবে, ধরো লিখলাম হলুদ, গোল, সবুজ ও কুঞ্চিত, হলুদ ও গোল, আর এটা কী হবে, সবুজ ও কুঞ্চিত বীজ। তাহলে এক জোড়া, দু জোড়া, চারটা হয়ে গেল। এটা হচ্ছে দ্বিশঙ্কর জোড়া, এটা একটা হয়ে গেল। এবার আসছে কি এবার আসি সমসংকর, মানে কি হোমোজাইগাস। হোম মানে কি, হোম মিন্স সমান বা একই। দেখে না কি বলছে, দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী মানে একই ধর্মী অ্যালিল যদি থাকে, সেই জীবটিকে বলা হবে কি সমসংকর জীব। কী বলা হলো, দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তাকে বলা হবে কি সমসংকর জীব, বা কী বলা হবে হোমোজাইগাস, বা কী বলা হবে বিশুদ্ধ জীব। তিনটা কোশ্চেন, একটাই উত্তর। দেখে না উদাহরণ কী আছে না, উচ্চতার সাপেক্ষে ক্যাপিটাল টি এবং স্মল টি এরা হচ্ছে কি সমসংকর জীব। তাহলে হয় হতে পারে কী হবে, ক্যাপিটাল টি হতে পারে, অথবা স্মল টি এরা দুটোই কিন্তু কী হবে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব হবে। তারপর এখানে কী বলছে, দুটি সমসংস্থ ক্রোমোজোম যদি একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীত বৈশিষ্ট্য থাকে, এটা বলা হবে কি বিষমসংকর, বা কী বলা হবে সংকর জীব, বা কী বলা হবে হেটারোজাইগাস জীব। মানে কী হলো, ধরো আমি লিখলাম ক্যাপিটাল টি আর স্মল টি, তাহলে কী হলো, এখানে বড় লম্বার জিন আছে আর বেটোয়ার জিন আছে, তেমনি সেইটা হবে কি বিষমসংকর জীব বা হেটারোজাইগাস জীব। এবার দেখুন কী বলছে, সংকরায়ন কি বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা কী, দেখে না কী বলছে, কি কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যে দুটি জীবের মিলনকে বলা হবে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আমি তো আগেই বলেছি এক সংকরায়ন বলতে কী বলছে, আগে দেখিয়েছি, এখান থেকে এটা পড়ে নেবে। এখানে দেওয়া আছে কি দ্বিসংকরায়ন দেওয়া আছে, এটা দেখে নেবে। এবার আসছে দেখে না কী বলছে, বিশুদ্ধ জীব বা সংকর জীব। এটা কী বলবে না, দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয়। কথাটা কী বলা হলো, উদাহরণ দেখে নিই কী বলছে। ধরো ক্যাপিটাল টি তার সঙ্গে আমি ক্যাপিটাল টি ক্রস করালাম, তাহলে কী উৎপন্ন হবে, একই উদাহরণ উৎপন্ন, এটা হবে কি সমসংকর জীব হয়েছে। তাহলে এটাও একই, এটাও একই, দুটো একই প্রকৃতির জীব, তাহলে কী হলো, দুটি একই প্রকৃতির জীবের সঙ্গে মিলন হলে কী হবে, একই বা পদ্ধতি সৃষ্টি হবে, এটা বলা হবে কি সমসংকর জীব। আর দেখেন কী বলছে, ধরো ক্যাপিটাল টি এর সঙ্গে আমি কি করলাম স্মল টি ক্রস করলাম, তাহলে কী তৈরি হবে না সংকর তৈরি হবে। এই সংকরটা এটা কী হবে, এটা বলা হবে কি সংকর জীব। তাহলে কী কথা কী বলবে, দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যের যে জীবের সৃষ্টি হয় তাকে বলা হবে কি সংকর জীব। এটা হচ্ছে তার উদাহরণ। এবার আছে কি প্যারেন্টাল জেনারেশন, মানে কি জনিত্য জনু, মানে যেখান থেকে অপত্য সৃষ্টি হবে। দেখেন কী বলা আছে না, সংকরায়নের জন্য একটি জীবকে পুরুষ অপর জীবকে স্ত্রী হিসেবে ধরে তাদের মধ্যে ক্রস করানো হলো, এই পুরুষ ও স্ত্রী জীব দুটিকে বলা হবে কি জনিত্রী জনু, বা কী বলা হবে পিজনু, বা কী বলা হবে প্যারেন্টাল জেনারেশন। তাহলে এক কথায় কী বলবে, যাদের কাছ থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে এক কথায় বলা হবে কি পিজনু বা প্যারেন্টাল জেনারেশন। দেখে না একটা ছক দেখাচ্ছে, কী বলা হচ্ছে না ক্যাপিটাল টি তার সঙ্গে ক্রস করাচ্ছে কি স্মল টি। তাহলে এখানে আমি কি বলতে পারি, ধর মনে করো এটা হচ্ছে, আমি তার আগে বলে দিই
এই সাইনটা হচ্ছে কি মেল, আর এই সাইনটা হচ্ছে কি ফিমেল। এবারে আমি কি করলাম, এই ক্যাপিটাল টি এটাকে আমি ধরলাম কি মেল ধরে নিলাম, এটা ধরলাম কি ফিমেল ধরলাম। তাহলে এখানে কী দেখে নাও, এ ক্রস করছি আমি, তাহলে এখানে কী তৈরি হবে, তাহলে এখান থেকে একটা তৈরি হবে টি, এখান থেকে হবে স্মল টি, এদের মধ্যে ক্রস করলে কী হবে, এইটা তৈরি হবে। তাহলে এখানে এইটা হচ্ছে, এইটা হচ্ছে পিজন হবে। তাহলে এই এদের কাছ থেকে কিন্তু এটা গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে পিজনু, এটা হচ্ছে কি বলা হবে F1 জনু, মানে কি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, বাংলায় কী বলা হয় প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু। তাহলে এই দেখো নাম, এরা হচ্ছে পিতামাতা, এদের কাছ থেকে কিন্তু এই অপত্যটি সৃষ্টি, তার মানে কী হলো, এটা হচ্ছে কী হবে, এটাকে বলা হবে কি প্যারেন্টাল জেনারেশন বা পিজনু হলো। এবার আছে কি অপত্য, আমি কিন্তু অপত্য এখানে বুঝতে পারবো, দেখলে বুঝতে পেরে যাবে। দেখে নাও কী বলছে, দুটো গ্যামেটের মিলনে কী দেখে নাও কী হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে কি প্রথম অপত্য জনু। তার সংজ্ঞাটা এখানে কী বলছে, সংজ্ঞাটা কী হবে এখান থেকে বলতে পারো, এটা হচ্ছে কি যে সংক্রাণ পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাদের বলা হয় কি পিজনু। আর জনিতৃজনুর সংক্রাণের ফলে যে সকল অপত্য সৃষ্টি হয় তাকে বলা হবে কি প্রথম অপত্য জনু বা F1 জনু, F1 জনু বা প্রথম অপত্য জনু। হয়ে গেলাম। এবার দেখে না কী বলছে, প্রকট আর প্রচ্ছন্ন, এটা কি বলবে না, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় সেটাই প্রকট জিন। দেন মনে করো ক্যাপিটাল টি স্মল টি, এর মধ্যে কিন্তু যদি একটা জিন ধরি তাহলে সবসময় মনে রাখবে এই ক্যাপিটাল টি এটা হচ্ছে কী হবে প্রকট জিন, মানে ইংরেজিতে কী বলা হবে ডোমিন্যান্ট জিন বলা হবে। তাহলে এই যে জিনটা ক্যাপিটাল টি জিনটা, এই জিনটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে না, কেউ নিজে কিন্তু প্রকাশিত হচ্ছে, এর নাম হবে প্রকট। তাহলে এখানে কথাটা মিলছে, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী, তাহলে এখানে কি লম্বা জিন, এটা কি বেটেবার জিন। তাহলে কী বললাম, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের, এটা বিপরীতধর্মী, অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশকে বাধা দিচ্ছে কিন্তু নিজে কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে, এর নাম কী বলা হবে শঙ্কর লম্বা বলা হবে, এর নাম কি শঙ্কর লম্বা। দেখে না বন্ধুরা এখানে কী বলা হচ্ছে লম্বা কথা বলেছি, আমি বেটে কিন্তু একবার বলিনি। তাহলে কী হলো, এই লম্বা জিনটা প্রকাশিত হচ্ছে সবসময় জন্য। এটা হয়ে গেল ক্লিয়ার এবারে। দেখে না কী বলছে হেটারো জায়গাস, মানে কোনটা হবে দেখি ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন, এটা বলতে পারো। যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না তাকে বলা হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ইংরেজিতে কী বলা হবে রিসেসিভ বৈশিষ্ট্য বলা হবে এটাকে। দেখে না কী বলছে হেটারোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হবে কি প্রচ্ছন্ন জিন। মনে রাখবে পরীক্ষার কোশ্চেন দিদায় যে কখন বা কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তুমি কি বলবে প্রকাশিত হয় না, তখন তুমি কি বলবে হেটারোজাইগাস অবস্থায় কিন্তু প্রকাশিত হয় না। এটা কী হবে অবশ্যই মনে রাখবে, এই কন্ডিশনে কিন্তু সবসময় প্রকট জিনটা কিন্তু প্রকাশিত হয়। আর হোমো হলে কী হবে, তখন হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তার কথাটা কী বললাম, হেটার হলে কী হবে প্রকট হবে, আর হোমো হলে কী হবে প্রচ্ছন্ন হবে, সবাই কথা মনে রাখবে। আজকে আমি এত পর্যন্ত দেখালাম, যদি কারো কোনো অসুবিধা থাকে তোমার সবাই কিন্তু আমাকে বলবে, দিলে আমি সেই সম্বন্ধে আরও পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করব। আজকে এই পর্যন্ত দেখা হলো, এর পরের দিন নেক্সট ভিডিও দেখা হচ্ছে।